নিচে লাল কাউন্ট হচ্ছে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন বিষয় একটু দেখতে থাকি। আজকে কত তারিখ? 10/5। আমাদের হচ্ছে ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট। আজকে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ ব্যাংক এনভায়রনমেন্ট। ব্যাংক এনভায়রনমেন্ট টপিক আমরা তো মোটামুটি বুঝতে পারছি যে আসলে ব্যাংক এনভায়রনমেন্টের যে পরিবেশটা আছে এই পরিবেশটা আসলে আপনি কিভাবে কি করবেন, ম্যানেজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের প্রথমে দেখেন ইন্ট্রোডাকশন দেওয়া আছে, নিড ফর স্টাডি এনভায়রনমেন্ট অফ ব্যাংকিং, ফ্যাক্টরস of environment of banking, internal factors of environment of banking, external factors, managing problems of the bankers are caused by external environment, conclusion। সব মিলিয়ে যে বিষয়গুলো আসলে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে, এগুলো বইয়ে তো স্টেপ বাই স্টেপ আছে। সর্বপ্রথম একটা জিনিস মনে করেন আপনারা যখন ছোট ছিলেন তখন ওখানে একটা পরিবেশ ছিল না, আপনাদের নিজের ইন্টারনাল পরিবেশটা হচ্ছে আপনার দৈহিক আকৃতি, আর এক্সটার্নাল পরিবেশ ছিল ওই দৈহিক আকৃতির সাথে পারিপার্শ্বিক প্রতিক্রিয়ার যে সংমিশ্রণ ছিল, এই দুইটা। বুঝতে পেরেছেন? যেমন দেখবেন ঠিক ছোট্টকালে আপনি যেমনভাবে কেমন আচরণ পেতেন বা অন্যের কাছ থেকে যেসব বিষয়গুলো করেও ছাড় পেতেন, এখন কি পান? কারণ কি আপনার অবস্থা বা অভ্যন্তরীণ পরিবেশের সাথে বাহ্যিক পরিবেশের সাথে যেটা সাপোর্ট করে না সেটা এখন কি হয় না, আর পাওয়া যায় না। একটা জিনিস দেখবেন 18 বছরের আগ পর্যন্ত কোর্ট দেখবেন যে সকল প্রকার মানে অন্যায়কে দেখবেন জুভেনাইল অ্যাক্টে দিয়ে দেয়, যে কিশোর আইনে। তারা কিন্তু 18 বছরের আগ পর্যন্ত কেউ যদি একটা কি করে মানে দেখা যাচ্ছে কি করছে, কোথাও ঢিল ছুটছে বা এই করছে বা ওই করছে বা এমন কোনো একটা কাজ করে ফেলছে যেটা আসলে পানিশেবল অফেন্স, কিন্তু তারপরে কিন্তু পানিশ করা হয় না। কারণ কি? কারণ আসলে ধরা হয় যে এটা কৈশোরের সময় তারা আসলে বিষয়টা না বুঝে বা সম্পূর্ণভাবে না বুঝে করছে। কিন্তু 18-র পরে দেখবেন আপনি যেটাই করেন না কেন সেটা কিন্তু পানিশেবল অফেন্স হিসেবে আর কোনো মার্কশিটে আসে না। এনভায়রনমেন্ট হচ্ছে এই জিনিসটা যেটা আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ফ্যাক্টরসের ভেতরে যে বিষয়ের সাপেক্ষে যে বিষয়ের যেভাবে রিয়্যাক্ট করে। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন আপনারা তো প্রত্যেকে একটা পোস্টে আছেন না, যেমন এখানে আপনারা কি করতেছেন, একটা জিনিস শিখতে আসছেন, আপনারা কিন্তু এখানে রেসপন্সিবল একভাবে। আবার আপনারা যখন আপনাদের নিজস্ব রোল প্লে করতেছেন তখন কিন্তু আপনারা সেখানে বস। বুঝতে পারেননি? তার মানে এখানের পরিবেশটা যেভাবে আসছে আপনারা সেইভাবে নিজেদেরকে মানিয়ে নিছেন। আবার যখন আপনার পরিবেশে যাচ্ছে সেখানে আমাদেরকে বা অন্য সবাইকে সেভাবে মানিয়ে নিতে হচ্ছে। এটাই হচ্ছে এনভায়রনমেন্ট। এখন ব্যাংক হোক আর মনে করেন যে কোনো একটা দোকান হোক, ওখানে কিন্তু একটা এনভায়রনমেন্ট থাকে। ব্যাংকের এনভায়রনমেন্টের ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস হচ্ছে, মনে করেন আপনারা এই যে আপনাদের প্রাইমারি স্কুল যেটা আছে বা গ্রামের আশেপাশে মোটামুটি একটু জাঁকজমকপূর্ণ, ওখানে দেখবেন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু অনেক ধুমধামের সাথে হয়, তাই না? এবং দেখবেন যে ক্রীড়া প্রতিযোগিতা যেদিন থাকে সেদিন কিন্তু আপনার আশেপাশের যত ঝালমুড়িওয়ালা আছে, তারপরে হচ্ছে পাঁপড়ওয়ালা আছে, সবাই যে হাজির হয়। কিন্তু দেখবেন আমরা কিন্তু ওই প্রাইমারি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাদের দিন চেয়ারম্যানকে দাওয়াত দিছি, তারপরে হচ্ছে এমপিকে দাওয়াত দিছি যদি আশেপাশে ভেতরে পড়ে যায়, বা মোটামুটি ভালো ভালো যদি ব্যবসায়ী হয়, হ্যাঁ কাউন্সিলর বা এই লেভেলের, বা আরও যদি ইনফ্লুয়েন্সিয়াল ফিগার কেউ থাকে যার পলিটিক্স না থাকলেও টাকা আছে, তাদেরকেও আমরা রাখি। কিন্তু ঝালমুড়িওয়ালাদেরকে কিন্তু আমরা দাওয়াত দিই না, কিন্তু তারা কিন্তু নিজ দায়িত্বে এসে হাজির হয়। কারণ কি বলেন তো? কেন আসছে বলেন তো? ওইটাই তো এনভায়রনমেন্ট। বুঝতে পারছেন? তার মানে ওই ঝালমুড়িওয়ালা যে ওই দিন আসলো কী কারণে? এটা এনভায়রনমেন্ট না? তো ওই যে ঝালমুড়িওয়ালা যে ওই দিন বিক্রি করতে আসছে কী কারণে আসছে? কারণ জানে যে ওই দিন আমার এই বিক্রির এনভায়রনমেন্ট থাকবে ওইখানে। আমি যদি ওই দিন ওখানে যেয়ে থাকতে পারি তো বাজারে যে বিক্রি করতাম হচ্ছে 10 গুণ ওইখানে একদিন বিক্রি করতে পারবো। এই যে ঝালমুড়িওয়ালা যে উদ্দেশ্যে আসছে ওইটাকে এনভায়রনমেন্ট বলে।
এখন তাহলে ব্যাংকে কি করতে হবে? ব্যাংকেও কিন্তু এরকম টার্গেট ফিক্সড করতে হবে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার দিন যেমন ওখানে গেলে বিক্রি বেশি হয়, আমাদেরকে অবস্থান যেখানেই থাকুক সারা বাংলাদেশে এমনভাবে কি করতে হবে, এটা চেইন বিস্তার করতে হবে যে আমাদের এই বিষয়গুলো যেন সবাই বুঝতে পারে এবং জানতে পারে, বা আমাদের মাধ্যমে কেউ যেন কোনোভাবে উপকৃত হতে পারে। এই জায়গাটা যদি আপনারা ফিক্সড করতে পারেন, এটাই হচ্ছে মেন এনভায়রনমেন্ট। এখন আপনি মনে করেন এনভায়রনমেন্ট সম্পর্কে অনেক পড়াশোনা করলেন, গবেষণা করলেন, এই করলেন সেই করলেন, কিন্তু আপনি ব্যাংকে প্রফিট আনতে পারলেন না, তাহলে আপনার এনভায়রনমেন্ট মোটামুটি ব্যর্থ। বুঝতে পারলেন? আপনার এনভায়রনমেন্টটা কিন্তু মানিটারি এনভায়রনমেন্টের কনসিডারেশনে থাকতে হবে। আপনি মনে করেন যদি ওই এমন একটা এনভায়রনমেন্ট নিলেন সেখানে আপনার মানুষজন আছে কিন্তু কেউ মানিটারি কনসিডারেশনে আপনি আসবেন না, তাহলে কিন্তু ওইটা হবে না। তার মানে এনভায়রনমেন্টের সংজ্ঞায় গল্পটা মনে থাকবে তো? হুবহু এনভায়রনমেন্টের অনেক সংজ্ঞা পাওয়া যায়। আমি আসলে ওই হুবহু সংজ্ঞা পড়াইলে আপনার মনে থাকবে না। আর মনে করেন ওই ছোটোকালে দেখবেন ছোটোখাটো গল্প শুনলে না, ওইটার হচ্ছে রেসিডুয়াল ভ্যালু বেশি থাকে, মানে ওইটা ব্রেন অ্যাবজর্ব করতে পারে সহজে। তো এই যে মনে করেন আপনাদেরকে একটা গল্প বললাম, এটা আপনি কিন্তু সহজে অ্যাবজর্ব করতে পারছেন এবং কনসেপ্টটা ফিল করতে পারতেছেন। এই কনসেপ্টটা ফিল করতে পারাটাই হচ্ছে রিয়েলিটি। বুঝতে পেরেছেন? 2 নম্বরটা দেখেন, ব্যাংকিং এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টের ফ্যাক্টরস হচ্ছে 2টা। আপনারা তো ভেতরে থিওরি আছে, আমি হচ্ছে বই এই আপনার চ্যাপ্টার বা এই বইটা আপনারা এআর খানের যে বইটা আছে, আমি একটু আপনাদেরকে বলবো হচ্ছে এই বইটা একটু কিনে নিতে। সম্ভবত 100-150 টাকা নিতে পারে এআর খান। এবং এখানে যে চ্যাপ্টারগুলো আছে মোটামুটি আলোচনা সহজ সরল ভাষায় দেওয়া। আপনারা বইটা একটু কিনে নিন, অনলাইনেও অর্ডার করে দিতে পারেন, বা নীল খেতে গেলে হয়তো বা পুরাতন বই হয়তো একটু কমে পাবেন, নতুন বই হয়তো একটু বেশি পাবেন। তবে বিষয় কি, কনসেপ্টগুলো শেখেন। কনসেপ্টগুলো জানা থাকলে একটা সময় আপনার কোনো না কোনোভাবে কাজে লাগবে। ব্যাংকিং এনভায়রনমেন্টে যদি শুধু ব্যাংকে কাজে লাগবে তা না, আপনার বাড়িরও কিন্তু একটা এনভায়রনমেন্ট আছে, এবং বাসার এনভায়রনমেন্ট আপনি কতটা এনরিচ করতে পারতেছেন তাতে আপনার ছোটো বাচ্চার বেড়ে ওঠা নির্ভর করতেছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা সেকেন্ড যে কনসেপ্টটা দেখব, এখানে এনভায়রনমেন্ট 2টা না, দেখা যাচ্ছে নাকি ফন্ট একটু বড় করতে হবে? একটা হচ্ছে ইন্টারনাল, এইটা, আর এটা হচ্ছে এক্সটার্নাল। একটা জিনিস লক্ষ্য করেন তো, আমাদের ইন্টারনালটা লকড না? লক মানে তো বোঝেন, ল্যান্ড লকড কান্ট্রি আছে না? ল্যান্ড লকড কান্ট্রি মানে কোনগুলা? যেগুলার চারিপাশে দেশ, আপনি কোনো পাশ দিয়ে যে একটু নদী দিয়ে পালাই যাবেন তার কোনো উপায় নাই। যেমন ইউরোপের অনেক দেশ দেখবেন ল্যান্ড লকড, ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সির পাশে যারা পড়েন নাই তারা সবাই ল্যান্ড লকড। যেমন মনে করেন একটা দেশকে যদি আপনি দেখেন, আপনার সবচেয়ে বেশি পাসপোর্টের ক্ষমতা কোন দেশের বলেন তো? ভাই, ব্রিটিশ না, আরেকটা সবচেয়ে শক্তিধর পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। তার মানে পাসপোর্ট সিঙ্গাপুরের কি? সিঙ্গাপুর কিন্তু অনেক বড় কোনো দেশ না, মালয়েশিয়ান কান্ট্রি। মালয়েশিয়া বা সিঙ্গাপুর তারা কিন্তু কী করছে জানেন? তাদের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সম্পর্কটা এতটা ভালো করছে এবং তাদের অভ্যন্তরীণ নিয়মকানুনগুলো অনেক স্ট্রংলি ফলো করে। এবং আপনি যদি সিঙ্গাপুরের পাসপোর্ট থাকে, যেমন আপনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে প্রবেশের অনুমতিপত্র বা ভিসা লাগবে না, আপনি ওই দেশ থেকে সার্চ দিচ্ছে মানে আপনি আসতে পারবেন, তার মানে আপনি ক্লিয়ার। এটা হচ্ছে শক্তিশালী পাসপোর্ট বলে, যে ভিসা ছাড়াই অন্য দেশে, যেমন আপনি যদি এখন সিঙ্গাপুর যেতে যান তো কিন্তু আপনাকে ওই দেশের প্রবেশের অনুমতি লাগবে, ঠিক আছে? ভিসা লাগবে। ভিসা হচ্ছে প্রবেশ অধিকার, মানে আপনি কোথাও গেটে ঢুকবেন, ওই গেট পাস, এটাকে ভিসা বলে। আর পাসপোর্ট মানে আপনি এখানে কোনো উল্টাপাল্টা করছেন কি না, বা আপনাকে এই দেশের কাছ থেকে গেলেও অনেক টাকা ঋণ করে রাখছেন, আপনি চলে যেয়ে আসতে নাও পারেন, তো এটা বলে যে ঠিক আছে আপাতত সব ঠিক আছে, ওনাকে যেতে দেওয়া হোক, এটা হচ্ছে পাসপোর্ট। তো এই বিষয়গুলো দেখবেন কীভাবে আসছে, ওরা সারা পৃথিবীতেই পরিবেশটা বিস্তার করছে, যে আমরা যেহেতু দেশটা ছোট, আমরা এবং সমস্ত দিকে কি করতে পারবো না, আমাদের ডিফেন্স মিলিটারিতে এনরিচ করতে পারবো না, কারণ আমাদের নিজস্ব নেটিভ পিপল দিয়ে আমরা এত বড় ডিফেন্স গড়ে তুলতে পারবো না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা
আমাদের এই পরিবেশ এবং অন্যান্য দিক থেকে অন্যান্য সকল রাষ্ট্রের সাথে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি। এতে হবে কি, আমাদের দেশের ডিফেন্সে বা আমাদের বিরোধিতা কেউ না করলেও, মানে আমাদের সমর্থন বিভিন্ন ক্ষেত্রে কেউ না করলেও আমাদের বিরোধিতা খুব কম করবে। তাহলে কি হবে, যিনি ওই রাষ্ট্রের বিরোধিতা করতেছেন না, তার মানে কি ওই রাষ্ট্র সম্পর্কে সে নিউট্রাল অথবা সমর্থন করতেছেন। প্রত্যেকটা কথাই কিন্তু একটা নির্বাচন। আমি যখন মনে করেন কথা বলি, হয়তো বা মনে করেন আমি যে কোনো একটা পক্ষ নিয়ে কথা বলতেছি অথবা নিরপেক্ষভাবে কথা বলতেছি, আমার পক্ষ নিয়ে কথা বলতেছি। এই জন্য মনে রাখবেন যে পৃথিবীতে যে মানুষ যে কথাটাই বলে ওই কথাটাই কিন্তু একটা নির্বাচনের ইঙ্গিত। বুঝতে পারছেন? নির্বাচন মানে ব্যালটের দিন ব্যালট দিয়ে নির্বাচন করা না। নির্বাচন মানে আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এর ইনফ্লুয়েন্স থাকে। আপনি যদি ব্যাংকে জব করেন দেখবেন ব্যাংকের বিভিন্ন লোকজন আছে না ইনফ্লুয়েন্সিয়াল, তারা দেখা যাচ্ছে ব্রাঞ্চের বিভিন্ন জিনিসকে ইনফ্লুয়েন্স করতেছে। আপনি যদি একটা এরিয়াতে দেখেন বা একটা গ্রামে দেখেন, ওখানেও কিন্তু দেখবেন যে চেয়ারম্যান মেম্বারের পাশেও কিছু সুশীল সমাজের ইনফ্লুয়েন্সিয়াল ফিগার থাকে। সেটা হতে পারে কোনো স্কুলের হেডমাস্টার বা কোনো কিছুর। বুঝতে পেরেছেন? এখন এই সুইজারল্যান্ডের এনভায়রনমেন্টটা আপনারা যদি দেখেন, আপনার সিঙ্গাপুরের এনভায়রনমেন্টটা আপনারা একটু অনলাইনে দেখবেন বা সিঙ্গাপুরের ওয়েবসাইট বা সব কিছু আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে বা প্রত্যেকটা দেশের সাথে আমরা যদি কানেক্ট করতে যাই তাহলে ইনভায়রনমেন্টটা আমরা কীভাবে ভালো করতে পারি। তো এই বিষয়টা ওইখান থেকে আপনি মনে করেন ছোট ছোট পরিসরে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু সমস্ত সময় লকড বাই এক্সটার্নাল এনভায়রনমেন্ট। যেমন আপনি অভ্যন্তরীণভাবে যতটা ভালোই হন না কেন, আপনার কিন্তু সমস্ত বিষয় ডিপেন্ড করতেছে আশেপাশের মানুষ আপনাকে কীভাবে রিয়্যাক্ট করতেছে। কারণ হলো আপনার ব্যাংকিং এনভায়রনমেন্ট মনে করেন আপনার ইন্টারনাল ফ্যাক্টরসগুলো অনেক ভালো আছে। আপনার ব্যাংকে প্রচুর তরল অর্থ আছে, মানে লিকুইডিটি আছে, ব্যাংকের ডিপোজিট যথেষ্ট ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারতেছেন না। তখনও কিন্তু কী হবে, আপনার ব্যাংকের এই পরিবেশ বা ব্যাংকের এই ওভারঅল সাস্টেনেবিলিটি তখন কি করবে, আপনার মনে করেন যে ক্লাপস করবে। তো এই যে বিষয়টা, ইন্টারনাল এনভায়রনমেন্ট আপনি যতটা স্ট্রং করেন, যতক্ষণ পর্যন্ত না এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে ফ্যাক্টরগুলো আপনি ইজি করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত ইন্টারনাল ফ্যাক্টরসগুলো কী হয় না, মানে স্বাধীনভাবে বা রেসপন্স করতে পারে না। আর আরেকটা পরিবেশ হলো এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল এনভায়রনমেন্টকে সবসময় পৃথক রাখতে হয়। পৃথক রাখা মানে বোঝেন, মনে করেন একটা ব্যাংকের বাইরের ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে একজন একটা বিসিএস পরীক্ষায় ভাইবা দিতে গেছেন। তো সে বাংলাদেশ টেলিভিশনে জব করেন। তো বাংলাদেশ টেলিভিশনে যখন জব করেন দেখবেন যে বাংলাদেশ টেলিভিশনের বিষয়ে তাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে যে কিছুদিন আগে দেখলাম একজন ফেসবুকে একটা পোস্ট দিছে যে জীবনটা বাংলাদেশ টেলিভিশনের মতো হয়ে গেছে, কেউ দেখে না। বুঝতে পারছেন? এখন বলছে যে আপনি এটার কেমন মনে করেন, এই কথাটাকে কেমন মনে করেন। তো বাস্তবতা যেটাই হোক, আমরা যেটাই জানি, কিন্তু সে করছে কি, এটার একটা গঠনমূলক উত্তর দিছে। গঠনমূলক উত্তরটা দিছে এটা যে কেউ দেখে না তার মানে এইটা না আমরা মানসম্মত অনুষ্ঠান প্রচার করি না। কথাটা বুঝেন? ঠিক আছে, 1 নাম্বার। এবং যেহেতু তারা সরকারের প্রচার মাধ্যম, তাদের একটা দায়বদ্ধতা কাজ করে, এবং এই কারণেই অন্যান্য যে কোনো প্রচার মাধ্যমের মতো একটা মুখরোচক অনুষ্ঠান বা একটা মুখরোচক সংবাদ পরিবেশন করা তাদের পক্ষে সামঞ্জস্যপূর্ণ না। এই কারণেই এটা হচ্ছে, এবং তারা যথেষ্ট মানসম্মত প্রোগ্রাম অনুষ্ঠান প্রচার করেন, এবং আস্তে আস্তে এটা কি হবে, ফিডব্যাক বা মানুষের সম্পৃক্ততা আস্তে আস্তে বাড়বে। তার মানে একটা জিনিস দেখেন, অবস্থা যেমনই হোক তার উত্তরটা কিন্তু গঠনমূলক, যে ঠিক আছে হোপফুল, ঠিক আছে অপটিমিস্টিক। তো আপনার এই ইন্টারনাল এনভায়রনমেন্টটা সবসময় অপটিমিস্টিক রাখতে হবে। বাইরের এনভায়রনমেন্ট আপনাকে বলতে পারে আপনার ব্যাংক তো পুরো ধসে গেছে, ধ্বংস হয়ে গেছে, আপনাকে ওরকম অপটিমিস্টিক রাখতে হবে যে না, তার মানে এটা না আমি শেষ হয়ে গেছি, তার মানেই হচ্ছে এইটা আস্তে আস্তে এটা ডেভেলপ করবে। বোঝা গেল? তো ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টকে যদি আপনি এক করে ফেলেন তাহলে আপনি চলতে পারবেন না। আপনি শুধু এটা ব্যাংকের ক্ষেত্রে না, আপনার ব্যক্তিগত জীবনেও যদি আপনি ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরসকে অ্যাড করেন তাহলে দেখবেন যে অনেক সময় কেউ আপনার প্রশংসা করতেছে, আপনি ভালো অনুভব করছেন, অনেক সময় কেউ আপনার দুর্নাম করতেছে, আপনি খারাপ অনুভব করতেছেন। বাট অ্যাকচুয়ালি আপনি দেখা গেল আপনার সম্পর্কে তারা দুজনের কেউ কিছু জানে না। এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়ে নিজের সম্পর্কে সচেতনতার অভাব। এই জন্য যে ব্যাংক বা যে প্রতিষ্ঠানগুলো যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে চলাফেরা করে তাদের ভেতরে এই স্ট্রেংথগুলো রাখতে হবে। কেমন?
এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরসকে আলাদা রাখতে হয় এবং এই দুইটাকে একসাথে করে ব্যালেন্স করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? এবার দেখেন এর কিছু ফ্যাক্টরস আছে। আমরা যদি এক্সটার্নাল এনভায়রনমেন্টের ফ্যাক্টরস ধরি তাহলে কি কি আসে আপনারা একটু চিন্তা করে বলেন তো। কি আসে? এক নম্বরে কি আসে? পলিটিক্স আসে না? পলিটিক্স কিন্তু বইতে কোথাও লেখা নেই, কিন্তু এক নম্বরে কি আসবে? পলিটিক্স আসবেই। হ্যাঁ, ওভারঅল ইকোনমি আসবে। আর কি কি আসবে? আর কিছু? ইনফ্লেশন আসবে না? ইকোনমি তো ইনফ্লেশনের ভিতরে চলে আসতেছে। আর কি কি আসবে? কালচারটা আসবে, রাইট। মনে করুন যে এলাকায় যে জিনিসের ডিমান্ড নাই, আপনি তো ওই ডিমান্ডে ওই জিনিসের উপরে লোন দিতে পারবেন না। মনে করেন আপনি হয়তোবা এখন কোথায় গেলেন, ইন্ডিয়াতে গেলেন, ওখানে হয়তোবা এমন একটা জায়গায় আপনি করলেন যেখানে শাড়ি উৎপাদন করে বেশি, সেখানে আপনি যদি ওদেরকে ওই ইনসেন্টিভের লোন দেন তাহলে দেখবেন যে ওইখানে কিন্তু আপনার ব্যবসা ভালো চলতেছে। তাঁত শিল্প আছে কিছু জায়গায়, আপনি যদি ওদেরকে ওই ইনসেন্টিভ দিয়ে বা ওই লাইনে দিয়ে লোন দেন এবং যে ঠিক আছে তুমি লোন নিবা, প্রথম 6 মাস তোমাকে কোনো ঋণ দেওয়া লাগবে, এই কিস্তি দেওয়া লাগবে না, এই 6 মাস তুমি কাজ করো তারপর থেকে লোন দিও, এই কিস্তি দিও, এরকম বিষয়গুলো আছে। পলিটিক্স থাকে, ইকোনমি থাকে, কালচার থাকে, আর একটা কী থাকে বলেন তো? ইমোশনাল ইন্টেলিজেন্স আছে না? একটু বড় হয়ে যায় কনসেপ্টটা, কিন্তু এইটার বলেন তো এটার ইম্প্যাক্ট আছে না? অনেক সময় দেখবেন আমাদের পৃথিবীতে মানুষ যত কাজ করে 96% ডিপেন্ড করে হচ্ছে তার ইমোশনের উপর, বুঝতে পেরেছেন? দেখবেন কী ব্যাপার, আমি দুইটা উদাহরণ দিই। এক নাম্বার হচ্ছে রয়্যাল এন্টাইসার, মানে একটা মোটরসাইকেল আর একটা হচ্ছে গাড়ি। বাইক আছে না, মনে করেন বাইক এরকমই মনে করেন, এটা হচ্ছে বাইক, হ্যাঁ, এটা মনে করেন রয়্যাল এন্টাইসার বা রয়্যাল এনফিল্ড, আর এটা মনে করেন কার, এটা কি টাটা ন্যানো, বুঝেন নাই? এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি বলেন তো? কিছুদিন আগে এই যে রয়্যাল এন্টাইসার বাইক, এই বাইকটা যখন বাজারে লঞ্চ করে এর কিন্তু একটা ড্রিম ডিমান্ড ছিল। ড্রিম ডিমান্ড মানে বুঝুন, স্বপ্নিক চাহিদা, মানে আপনি স্বপ্নে তো আর নর্মাল জিনিস চান না। স্বপ্নে কি নর্মাল কল্পনা করেন যে হ্যাঁ আমি সাইকেল চালাই উপরে চলে যাচ্ছি? এটা কিন্তু আপনি স্বপ্নে ভুল করেও চিন্তা করেন না। স্বপ্নে কোনটা চিন্তা করেন? দ্যাটস বিয়ন্ড ইউর বাউন্ড, যেটা আপনার এখন পর্যন্ত ছোঁয়ার বাইরে, এটাই তো স্বপ্ন। তো এই রয়্যাল এন্টাইসার গাড়ির যে প্রাইস ছিল, ওরা করে কি ওদের প্রত্যেক গাড়িতে প্রায় 1 লাখ টাকা দাম বাড়িয়ে দেয়, কিন্তু দেখে যে ওদের প্রতি বছর যদি আগে বিক্রি হতো সব মিলাই হয়তো বা মনে করেন যে কত, হয়তো বা 15 লাখ গাড়ি, 15 লাখ না সম্ভবত, এখানে অ্যাকুরেট ফিগার ছিল সম্ভবত আপনার সম্ভবত 25,000-এর মতো গাড়ি ছিল, মানে পার ইয়ার সেল, যে পার ইয়ার তারা 25,000-এর মতো গাড়ি সেল করতেছে তাদের ব্র্যান্ডের। তো যখন তারা টাকাটা বাড়াই দিল তখন দেখা যাচ্ছে যে এটা প্রায় 1.5 গুণ বেড়ে গিয়ে প্রায় 40,000-এর মতো সেলে চলে আসলো। মানে গাড়ির দাম বাড়াই দিছে কিন্তু গাড়ির সেল বেড়ে গেছে। এরপরে আসলো কি টাটা ন্যানো। এই টাটা ন্যানো গাড়িটা করলো কি, বাজারে যখন বের করে তখন ওই মার্কেটিং এজেন্টরা একটা ভুল করে ফেলে। ওরা বলে যে দিস ইজ দ্য মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট উইথ দ্য লোয়েস্ট প্রাইস, ঠিক আছে? এখন এই লো কথাটা জনগণ হজম করেনি, মানুষ হজম করে নাই, মনে করেন লো কথাটা কেউ নিতে চায় না, বুঝতে পারছেন? একই জিনিস যখন আপনি বলবেন, যেমন মনে করেন একটা ভালো উদাহরণ জানতাম, আমার ঠিক মনে আসতেছে না, হ্যাঁ অ্যাফোর্ডেবল প্রাইস বা যে কোনো কিছু, মানে বিষয়টা হচ্ছে কি টাটা ন্যানোর যে বিষয়টা চলে আসছে, এই টাটা ন্যানোর বিষয়টা এই প্রাইস রেঞ্জে এই গাড়ি দেওয়া এই টাটা কোম্পানি ছাড়া আর কারো পক্ষে পসিবল ছিল না, কারণ তাদের
আমাদের দেশ বা ভৌগোলিক স্থান, এখানকার অবস্থানগত কারণ, এবং যেহেতু দেশের গাড়ি, সুতরাং ওদের ট্যাক্স দেওয়া লাগতেছে না। বাইরে থেকে গাড়ি আনতে গেলে তো ট্যাক্স দেওয়া লাগে। সুতরাং এই গাড়িগুলো এই দামের ভেতরে মনে করেন বেস্ট, এত কম দামে এত ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় না। এটা কিন্তু যখন তারা মানুষকে বোঝাইছে তখন তারা মার্কেটিংয়ে একটু ভুল করে ফেলছে। তখন মার্কেটিংয়ে তারা ভুল করছে কেমন? তারা ভুল করছে যে এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে কম দামি গাড়ি। তারা কিন্তু কোয়ালিটিটা ইনফ্লুয়েন্স করে নাই, বাট দামটা যে সবচেয়ে কম এই জিনিসটা তারা যে কোনো সময় মেনশন করে ফেলছে। তো তখন জনগণ মানুষ করছে কি, টাকা দিয়ে হলেও তখন কিন্তু আর কম কথাটা শুনে আর কিনতে চায়নি। তখন কি হয়েছে, এই গাড়ির মার্কেটিং কিন্তু ফল করছে। বুঝতে পারলেন? এই যে দেখেন একটা ইমোশন, আপনি তার ইমোশনটা ধরতে পারেন নাই। এই ইমোশনটা যদি ধরতে পারতো, তারা যদি এটা বলতো যে এই গাড়িগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর মানের গাড়ি, যেটা হচ্ছে যে কোনো মানুষই কী করতে পারবে, তার স্বপ্ন পূরণে ব্যবহার করতে পারবে, যাদের গাড়ি পূরণের স্বপ্ন আছে, তাহলে কিন্তু দেখবেন ওই বিষয়টাকে কিন্তু অন্যভাবে মার্কেটিং হইতো। কিন্তু যখনই বলছে লো প্রাইস, তখন বলছে না আমি একটা গাড়ি কিনবো, সবাই দেখে বলবে যে এই দেখো কম দামি গাড়ি উঠতেছে। ওইটা কিন্তু কি করে নাই, রেসপন্স করে নাই। তো একটা জিনিস দেখেন, আপনি দাম কমালেন তাও কি করতে পারলেন না, বাজার ধরতে পারলেন না। আর এরা দাম বাড়ালো তাও কি করলো, বাজার ধরে ফেললো। কিসে কাজ করছে, ইমোশনে কাজ করছে। তো এই জন্য আপনি যখন কথা বলবেন, আপনাকে সবসময় কিন্তু কাস্টমার পার্সপেক্টিভ বুঝতে হবে। কাস্টমার আসলে কোনটা চাচ্ছে, ওর ইমোশনটা কখনো কি করা যাবে না, ইগনোর করা যাবে না, এবং কখনো ওর ইমোশনটাকে কোনোভাবেই আপনাকে হার্ট করা যাবে না। তার ইমোশনটা যেন কোনোভাবে হার্ড না হয়, ঠিক আছে? এই ইমোশনাল ইন্টেলিজেন্স দেখবেন যাদের ভালো, এরা কিন্তু দেখবেন যে যারা ইমোশনাল ইন্টেলিজেন্স অন্যেরটা কন্ট্রোল করতে পারে, এরা কিন্তু দেখবেন যে কোনো জায়গায় গেলে, পলিটিক্স হোক বা সব জায়গায় দরকার। এই ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় লাগবে। এই পলিটিক্স বলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যে কোনো ভালো ভালো পোস্ট বলেন যেখানে লিডারশিপ দরকার, ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যে কোনো নেতা হন, আপনার ফলোয়ার্সদেরকে মেনটেন করা লাগবে, ইমোশনাল ইন্টেলিজেন্স। সব কিছুতেই লাগবে। এক্সেপশনাল দু একটা থাকতে পারে যাদের অটো ফলোয়ার্স আসে, যেমন বাংলাদেশের প্লেয়ারদের কয়েকজন আছে, সেটা আপনারা বোঝেন। সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার উল্টাপাল্টা হলেও হয়, বাট ওভারঅল 90% আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স দেখতে হবে। বুঝতে পারলেন? আর কোনো ফ্যাক্টরস আছে বলেন তো? এক্সটার্নালের ভেতরে সাধারণত এই চারটা, আরও কিছু আছে, বইতে আছে, আপনারা বই থেকে একটু দেখে নিন, হুবহু আমরা বইতে না যাই। হ্যাঁ, আরেকটা আছে, কোনটা দেখেন তো, ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনাল ভেতরে কি হবে, কি আসবে বলেন তো? ইন্টারনাল ভেতরে প্রথমে কোনটা আসে? পলিসি বা রুলস যেগুলো আমরা বলি, এগুলো আসবে না, যে তাদের আসলে পলিসি রুলসটা কেমন আসতেছে। তারপরে তাদের হচ্ছে পলিসি বলতে ভিতরে স্যালারি স্ট্রাকচার সহ যাবতীয় সমস্ত বিষয় চলে আসবে। এরপরে হচ্ছে তাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে, পলিসি আর স্ট্র্যাটেজি বলতে, স্ট্র্যাটেজি হচ্ছে শুধুমাত্র কম্পিটিটিভ মার্কেটে যখন আপনি থাকবেন, এই কম্পিটিটিভ পলিসিগুলাই হচ্ছে স্ট্র্যাটেজি। পলিসি বলতে কিন্তু সবই বোঝায়, বুঝতে পেরেছেন? কিন্তু কম্পিটিটিভ পলিসি যেগুলো বাজারে বিকাশ আর নগদ বা বিকাশ আর ডাচ বাংলা, এখন কিভাবে অন্য সবাইকে বাদ দিয়ে উপরে ওঠা যায়, এটাই কি স্ট্র্যাটেজি। আর প্রত্যেক স্ট্র্যাটেজি ইজ এ টাইপ অফ পলিসি। বোঝা গেল? এরপরে আর কি কি আছে? এরপরে হচ্ছে আপনার ইন্টারনাল যে লিডারশিপগুলো আছে, আপনার সবাইকে নিয়ে কাজ করতে হবে না? আপনার ওর ভেতরে যদি গ্রুপিং থাকে, কাজ করাতে পারবেন, লিডারশিপ। তো এই বিষয়গুলো আসলে ব্যাংকিংয়ের ইন্টারনাল এনভায়রনমেন্টের মতো কী করে ইনফ্লুয়েন্স করে। এই সবগুলোর যদি সংমিশ্রণ ম্যাচ করে যায়, তাহলে ওই ব্যাংকে আপনি দমাইতে পারবেন? পারবেন না। যেমন দেখেন বিকাশ যেভাবে মার্কেট করতেছে, ম্যাচ করে ফেলছে না পুরো এনভায়রনমেন্ট। এবং এই পুরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরসকে যদি ব্যালেন্স করতে পারে কেউ, এটা শুধু ব্যাংকের ক্ষেত্রে না, আপনি নিজে একটা ব্যবসা করলে সেটাও যদি ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনাকে টেক্কা দিতে পারবে না কেউ সহজে। কারণ এই দুইটা এনভায়রনমেন্ট, নিজের ঘর এবং পর দুইটা মেনটেন করে করতে পারে, সে মোটামুটি ধরে নেওয়া হয় আপাতত সব মিলিয়ে খুব ভালোভাবে, খুব ভালো ব্যালেন্সার, ব্যালেন্সে তার অনেক ভালো কি আছে, এক্সপার্টাইজ আছে। এই হচ্ছে ওভারঅল আলোচনা। কনক্লুশন হচ্ছে
আচ্ছা, ম্যানেজারিয়াল প্রবলেমস, আমাদের এই পুরা প্রসিডিউরটাই কিন্তু ম্যানেজাররা কি করে, কন্ট্রোল করে। তো এখানে অনেকে কি করেন, অনেক জিনিস বুঝতে পারেন, অনেক জিনিস বুঝতে পারার পরেও কন্ট্রোল করতে পারেন না। এই বিষয়গুলো সম্পর্কে আরও কিছু আলোচনা আছে, আপনারা এখান থেকে একটু দেখে নিন। আর কনক্লুশনটা হলো, আপনার যে অবস্থায় যেখানেই যেটা সমস্যা হোক না কেন, সেটাকে প্রথমে আগে ফিল করতে হবে এটার শুরু কোথা থেকে। যেমন আপনি যদি কি করেন, কোনো ইতিহাস পড়তে যান, তখন দেখতে হয় আপনারা ওই যে খবরের কাগজে কলাম পড়ছেন না, দেখে থাকে না যে ভারতীয় বংশোদ্ভূত কলামিস্ট, এটা কেন লেখা থাকে বলেন তো? শুধু তো লেখা থাকতে পারতো এরকম যে কলামিস্ট ডক্টর অমুক অমুক অমুক। না, আরও তো অনেক ফ্যাক্টরস আছে, শুধু তো একটা না। আমি বুঝছি, মানে আমি আপনার কনসেপ্টটা বুঝছি যে এই কথার তাৎপর্য এইটা, ওকে। কিন্তু বিষয়টা হলো উনি তো এছাড়াও অনেক বড় বড় পোস্ট হোল্ড করে, তাই না? দেখা যাচ্ছে তা কিন্তু বলা হচ্ছে না, কিন্তু তার বেসমেন্টটা বলা, ফাউন্ডেশনটা বলা হচ্ছে। এর কারণ কি বলেন তো? শুধু ভারতের না, আপনি তো ব্রিটিশ বংশোদ্ভূত বা বাংলাদেশি বংশোদ্ভূত, এটার মানে রিয়েল ইম্প্যাক্ট এবং হচ্ছে অন্য ইম্প্যাক্ট দুইটা আছে। আসলে বিষয় কি দেখবেন যে রুটটা সবসময় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যখন যে জিনিস সম্পর্কে জানতে যাবেন, সর্বপ্রথম ওর ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আপনি যদি মনে করেন পুলিশি তদন্তে যান, মনে করেন পুলিশ যখন একটা তদন্ত করে, সাপোজ একজন হারাই গেছে, পুলিশ কিন্তু ওই হারাই যাওয়া ওইটা তদন্ত করে না। পুলিশ তদন্ত করে আজ থেকে 10 বছর আগে ও কী কী করতো, তাই না? হঠাৎ করে তো আর হারায়নি, ও নিশ্চয়ই আজ থেকে 10 বছর আগে যে কর্মকাণ্ড এর উপরে ভিত্তি করে হারাইছে। তো দেখা যাচ্ছে সে 10 বছর আগে এইটা করতো, ওইটা করতো, ওইটা করতো, তখন কিন্তু ওইখান থেকে সম্ভাব্য সকল বিষয়ের ভিতর থেকে পুলিশ 2টা বা 3টা যে আর্থিক সমস্যা বা অন্য যে কোনো সমস্যাকে ইন্ডিকেট করছে যে এই কারণে ওদের সাথে শত্রুতা থাকতে পারে, সুতরাং এরা এটা করছে। বুঝতে পেরেছেন? এখন যে কোনো কনসেপ্ট যখন পড়তে হয় বা দেখাতে হয়, যারা যে দেশের বংশোদ্ভূত এবং যারা অন্য দেশের স্থায়ী সিটিজেনশিপ পাইছেন, কিন্তু তাদের ভেতরেও দেখবেন যে একটা কালচারাল ইস্যু থাকে। কালচারাল ইস্যু মানে তো বোঝেন, যেমন মনে করেন আপনি বাংলাদেশে একটা মানুষকে যখন আপনি আমেরিকায় নিচ্ছেন, একটা দেখবেন যে তাদের ভেতরে কিন্তু বাংলাদেশি যে ভাষাগত টান এবং অন্যান্য যে বিষয়গুলো, এগুলো কিন্তু থেকে যায়। তো এটা আসলে অন্যের উপর একটু যেচে পড়ে বা গায়ে পড়ে সম্মান বা তাকে নিজের বলে প্রকাশ করার চেষ্টাও থাকে, প্লাস তার কি বলে যে তার কালচারটা কেমন, সে কোথা থেকে উঠে আসছে, এটা বোঝানোর একটা মেন্টালিটি প্রকাশ করে। একটা জিনিসের আসলে অনেক দিক থাকে, আপনি একটা ভালো দিক তৈরি করলে দেখবেন অনেকগুলো খারাপ দিক এমনিই তৈরি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অনেকটা কোনকের মতো, এই আপনার কেমন সলিড বা ঘনবস্তুর মতো। তো যাই হোক, আর কারো প্রশ্ন থাকলে বলেন। এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে এনভায়রনমেন্ট নিয়ে? এনভায়রনমেন্ট সবসময় মনে রাখবেন, এনভায়রনমেন্টের এক্সটার্নাল ফ্যাক্টরস এবং ইন্টারনাল ফ্যাক্টরস কখনও কোনো দিন এক করবেন না, এটা সবসময় পৃথক রাখতে হবে। এবং ইন্টারনাল ফ্যাক্টরসকে আপনার সবসময় এক্সটার্নাল ফ্যাক্টরস যতটা বিরূপ হোক না কেন ধরে রাখতে হবে, ছেড়ে দিলে চলবে না। যেমন কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন করোনার সময় পুরো মার্কেট কিন্তু ক্লাপস করছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তাদের ইন্টারনাল ফ্যাক্টরস এবং অন্যান্য কাজ চালাই গেছে। বার্জার পেইন্ট, তারা কিন্তু কি করছে, করোনার ভেতরে তাদের স্যালারি ডাবল করছে। কারণ কি? কারণ যাতে তাদের পরবর্তীতে কর্মী ধরে রাখতে পারে বা সেরকম কাজ করতে পারে। তো এই যে বিষয়গুলো আছে, এটা দেখবেন যে কি আপনার সব কিছুতে ডিপেন্ড করতেছে যে আপনার এনভায়রনমেন্টটা কতটা স্ট্রংলি আপনি ম্যানেজ করতে পারেন। এবং যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কখনো দেখবেন এক করে না। আমাদের রাজনৈতিক দলগুলো কি করে, অন্য রাজনৈতিক দল বলে না যে আপনারা দেশের চালিকাটা ছেড়ে দেন, আমরা চালাই, আপনারা পারতেছেন না, আপনারা দ্রব্যমূল্যের দাম বাড়াই দিচ্ছেন, আপনারা এই করতেছেন, আপনারা সেই করতেছেন, আপনারা জনগণ আপনাদেরকে ত্যাগ করছে। কিন্তু তারা কি বলে, তারা কিন্তু এই এক্সটার্নাল ফ্যাক্টরসকে থোড়াই কেয়ার করে, যে তারা কি বলে বলুক, সরকারে যেই থাকুক তাদের সমালোচনা করার গ্রুপ থাকবেই। কিন্তু সরকার কি ওইটা মনে করে যে না আমার কে কী বলবে আমি এই করবো, তাই কি কখনো কি করে, থোড়াই কেয়ার করে? কখনোই কেয়ার করে না, যে যা বলবে বলুক, আমি আমার মতো কাজ করে যাই। তো এই ইন্টারনাল এনভায়রনমেন্টটা হচ্ছে ওইটা
যে যে যা করবে বলুক, আমি আমার কাজ করে যাই, এটা থোড়াই কেয়ার করতে হবে। আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে এইভাবে ধরে রাখতে হবে এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে ব্যালেন্স করতে হবে। ইন্টারনাল এনভায়রনমেন্ট ফুললি কন্ট্রোল করতে হবে আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট ব্যালেন্স করতে হবে। যেমন একটা পলিটিক্যাল পার্টিতে তাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট কি ফুললি ব্যালেন্সড না? কেউ যদি উল্টাপাল্টা কিছু করে কি দল থেকে বহিষ্কার করে দেয় না? আর এক্সটার্নাল এনভায়রনমেন্টটা হচ্ছে পুরো বাংলাদেশের যে সিনারিও, এটা কি পুরো কন্ট্রোল করে না সবসময় ব্যালেন্স করে? সবসময় ব্যালেন্স করে। তো এইটাই হচ্ছে ওই ব্যাংকের ক্ষেত্রেও সেম। এখন এর ভিতরে যে স্পেসিফিক টার্মগুলো আছে এগুলো দেখেন, হুবহু লাইন বাই লাইন তো আর আপনাদের পড়ানোর বয়স নেই, কারণ আপনারা সব কিছুই বোঝেন। জাস্ট আমি কনসেপ্টগুলো কীভাবে ইম্প্যাক্ট করতেছে এটা একটু দেখাই দিলাম। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন নেই? এই চ্যাপ্টার আজকেই শেষ। এনভায়রনমেন্ট নিয়ে তো আর কিছু আলোচনা নাই। আমরা পয়েন্টগুলো আমরা যা যা আলোচনা করছি দেখেন সব কিছুর ভিতরে কীভাবে আসছে সেটা করে দেখেন। টিভি তো আলহামদুলিল্লাহ স্লাইড আসতে একদিন আসছে। এই দেখেন ইন্টারনাল ফ্যাক্টরস, এখানে লোকেশনের কথা বলছিলাম না, ঝালমুড়ি বিক্রির কথা বলছিলাম না, ওই দেখেন লোকেশনের বিষয়টা আসছে না, ওই দেখেন 1 নম্বরের লোকেশন। তো এরকম আপনি পড়ে দেখেন আমরা যেসব বিষয়গুলো আলোচনা করছি না ওই বিষয়গুলো এখানে পয়েন্ট আউট করছে। এখন আমি যদি হুবহু পয়েন্ট পয়েন্ট পড়াতাম তাহলে আপনার তো এটা কী করতো না, আপনি ফিল করতে পারতেন না। কিন্তু আপনাকে যখন একটা ছোটো গল্প দিয়ে বা ওই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি তখন আপনি কী করছেন, বিষয়টাকে ধরতে পারছেন। তারপরে হলো এক্সটার্নাল ফ্যাক্টরসের ভিতরে দেখেন স্টেট অফ ডেভেলপমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। স্টেট অফ ডেভেলপমেন্ট এখানে দেখেন পলিটিক্যাল দেওয়া আছে, দেখছেন ইকোনমিক দেওয়া আছে। আমরা এক্সটার্নাল ফ্যাক্টরসের ভিতরে দেখুন পলিটিক্স কয় নাম্বারে আনছিলাম? 1 নম্বরে। এখানে কয় নম্বরে আছে? ইকোনমিক্স কয় নাম্বারে আনছিলাম? ওখানে কততে আছে? কালচার কততে আনছিলাম? কালচার 3-এ মিলছে। তারপরে লিগাল, লিগাল বলতে যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা দেশের অন্য কিছু আর টেকনোলজি, মিলছে না? আমরা তো বই পড়ি নাই, তাও তো মিলাইতে পারছি। আর কি কি ছিল দেখেন তো, শেষ পর্যন্ত যাইতে যাইতে হ্যাঁ এই ফোল্ডার আউট করতে, চ্যাপ্টার আউট করতে হবে, তা না হলে এটা প্রসেসিংয়ের সময় নেই বেশি। আচ্ছা কনক্লুশনটা একটু দেখেন। ওভারঅল আমাদের আলোচনা ওইগুলোই ছিল। এই কনক্লুশন বা এইগুলো আপনারা একটু পড়ে নিন। মানে আমরা যেগুলো আলোচনা করছি না আমাদের বইতে ওইটাই মোটামুটি সাংকেতিক চিহ্নে লেখা আছে। সাংকেতিক চিহ্ন মানে তো বোঝেন, যেমন আমরা বাংলায় ক লিখি একটা সংকেত দিয়ে, আর ইংরেজিতে এ লেখে ওরা অন্য সংকেত দিয়ে, এটা সংকেত ছাড়া আর কিছু না। আর টোটালি আমরা যা আলোচনা করছি এতক্ষণ ওইটারই সাংকেতিক চিহ্নের প্রকাশ বা বইতে আছে, আপনারা আপনাদের মতো দেখে নিন। যেমন দেখেন যারা অন্ধ তারা চোখ বুঝে এরকম করে লেখে পড়ে যায় না, তার মানে কি তারা ওই সংকেতটা অনুভব করে পড়তেছে, আর আপনারা তো সংকেতটা চোখ দিয়ে ভিজুয়ালাইজ করতে পারতেছেন। কেমন? ওকে, আর কার কোনো প্রশ্ন? পোর্টালে তো বই দেওয়া নাই না, এটা দেয়া নাই। আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে ভিডিওটা অফ করেন।